আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বেয়াদবের মতো কিভাবে বলতেছে দেখেন। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে দেখছেন? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? বিদেশে চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশের কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। কিসের হাসিনা, কিসের কি চেহারা দেখাইছে? দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে আওয়াজ দেয়, গণহত্যার জন্য মাফ চাই নাই, মানবতা বিরোধী অপরাধের জন্য মাফ চাই নাই, ইত্যাদি 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 অনেক কথা। রুমিন ফারহানের মতো একটা হাসি দিতে ইচ্ছা করছে। অসভ্য এই ইতরের কথাগুলা শুনতে রাজাকারের বাচ্চাদের কাছে ব্যাপক ভালো লাগে, খুব চমৎকার লাগে, তাই না? এছাড়াও বাংলাদেশের দালাল গণমাধ্যমগুলা এই সংবাদগুলা চটকদার শিরোনামে প্রকাশ করে। শিলং সালাউদ্দিনের এইসব বক্তব্য তাদের জন্য অনেক উপাদেয় খাবার বলতে পারেন। রাজাকারের বাচ্চা শিলং সালাউদ্দিনকে বলতে হয়, তারা প্রতিনিয়ত দাবি করছে আওয়ামী লীগ একেবারে শেষ, আওয়ামী লীগের রাজনীতির কোনো বাস্তবতা বাংলাদেশ অবশিষ্ট নাই। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ নিয়ে তোমাদের এত আয়োজনের পেছনের গল্পটা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা যাদের নাম জপ করো, দুপুরে যাদের রাজনৈতিক ভবিষ্যৎ দিয়ে গবেষণা করো, আর রাতে টক শুতে বসে যাদের অস্তিত্ব বিলুপ্ত করতে চাও, এইসব ঘোষণা করো, তারা কি বাংলাদেশের রাজনীতিতে সত্যিই অপ্রাসঙ্গিক? যে সত্তার কোনো অস্তিত্ব নাই এইটা তারা দাবি করে, সেই অদৃশ্য ছায়াকে দেখার পর তাদের মনে এত কিসের ভয়? গত 2.5 বছর ধরে এদেশের রাজনীতিতে একটা অদ্ভুত নাটকের মহড়া চলছে। একদিকে সরকারের মন্ত্রী এবং রাজনৈতিক পাকনাগুলা সারাদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব মেলাচ্ছে, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা আবার নতুন করে কি বললেন। আর অন্যদিকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কোনো রাজনৈতিক বাস্তবতা নাই। বাস্তবতা যদি নাই থাকে তবে প্রতিদিনের ঘুম ভাঙার পর একটা নাম দিয়েই তাদের দিন শুরু হয়, একটা নাম নিয়েই তাদের এত মাথা ব্যথা কেন? আজকে পুরো দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু আওয়ামী লীগ। আওয়ামী লীগ পুরো দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আপনারা জানেন। এক মুখে বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো প্রকার জনসমর্থন নাই, তারা নাকি নতুন বাংলাদেশে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্র কি বলে? ঢাকার কোনো গলিতে যদি ছাত্রলীগের 20 জন কর্মী একটা ঝটিকা মিছিল বের করে, সাথে সাথে তৎক্ষণাৎ সেটা বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের প্রধান খবর হয়ে যায়। শুরু হয় মামলার পাহাড়। শেখ হাসিনা অনলাইনে একটা অডিও বার্তা দিলে পুরো সরকারের উপদেষ্টা এবং মন্ত্রীরা সেটা বন্ধ করতে মরিয়া হয়ে যায়। বৈঠক করে গণমাধ্যমকে কঠোর ভাষায় নির্দেশ দেওয়া হয়, খবরদার এই সব খবর সম্প্রচার করা যাবে না। আদালত থেকে নির্দেশনা দেওয়া আছে, যাদের জনগণ চিরতরে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তাদের একটা সংক্ষিপ্ত অডিও বার্তা শুনলে তোমাদের এত আতঙ্ক জাগে কেন? তাদের 20 জন কর্মীর হাক ডাকে পুরো প্রশাসনিক ব্যবস্থা কেন কেঁপে ওঠে? ভয়টা কি শুধুমাত্র মৃত দলকে, নাকি নিজেদের ভঙ্গুর অবস্থানকে? বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে তোমরা টাউট, তোমরা বাটপার। তোমাদের এতই যদি আত্মবিশ্বাস থাকে এদেশের মাটি থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে, তবে একটা চ্যালেঞ্জ নাও। একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে এত দ্বিধা কিসের? কেন এত দ্বিধা? শিলং সালাউদ্দিনকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটা নিরপেক্ষ সংসদ নির্বাচন দাও, আর সেখানে আওয়ামী লীগকে পূর্ণ স্বাধীনতায় অংশ নিতে দাও। গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। জনগণের চোখের ভাষা তোমরা কি বোঝো? এ ভণ্ডের দল, পারলে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে হারিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দাও আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে শুধুমাত্র একটা অতীত ইতিহাস। কিন্তু তোমরা সেটা করবে না, কারণ তোমরা খুব ভালো করেই জানো টকশোর চটকদার বক্তব্য আর মিডিয়া ট্রায়াল দিয়ে জনগণের মন মাপা যায় না। ব্যালট বাক্সে আসল হিসেব বেরিয়ে আসার যে বিভীষিকা, সেই ভয়টাই তোমাদেরকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে, তোমাদের ঘুম হারাম করে দিয়েছে। পুরো ঘটনার গভীরে যেতে একটা ইতিহাসের পৃষ্ঠা উল্টানো প্রয়োজন আছে। 1971 সালের দিকে একবার চোখ ফেরান। স্বাধীনতা যুদ্ধের 9টি মাস এদেশের একটি বড় অংশ বিশ্বাস করতে পারে নাই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হবে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন দেশ স্বাধীন হলো, তখন এই মানুষগুলা অবাক হয়ে এক ধরনের বিরক্তি নিয়ে সেটা প্রত্যক্ষ করলো। কারণ যুদ্ধের ওই 9 মাস তাদের দিন কেটেছিল চরম বিরক্তিতে। ব্যবসা বাণিজ্য বন্ধ, লাভ হচ্ছে না, লস হচ্ছে, স্কুল কলেজ বন্ধ, খামখেয়ালি জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। তারা দিনরাত দীর্ঘশ্বাস ফেলতো আর ভাবতো কবে এই গন্ডগোল থামবে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা
গন্ডগোল হিসেবে আখ্যা দিয়েছিল। তারা কিন্তু প্রকাশ্যে রাজাকার কিংবা আলবদর ছিল না, তারা ছিল চরম রাজনৈতিক স্বার্থপর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণী। নিজে বাঁচলে বাপের নাম, এটা ছিল তাদের জীবনের মূল দর্শন। তারা এক পাল্লায় মাপা শুরু করেছিল ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গালি দিতে দুজনকে সমান তালে সমানভাবে। কি দরকার ছিল এই সকল ঝামেলা বাঁধিয়ে দেশের শান্তি নষ্ট করার? স্বাধীনতার পর এই গোষ্ঠীটি তাদের হারানো আরাম আয়েশ এবং সুযোগ সুবিধার হিসাব মিলাতে শুরু করলো। পদে পদে তারা পাকিস্তান আমলের সঙ্গে স্বাধীন বাংলাদেশের তুলনা করত। তাদের মনে তৈরি হয়েছিল অন্ধ একটা ক্ষোভ। মূলত আজকের দিনে আমরা যেই এন্টি আওয়ামী মনস্তত্ত্ব বাংলাদেশে দেখতে পাচ্ছি, তার আদি জন্ম হয়েছিল 1971 সালের সেই স্বার্থপর শ্রেণীর হাত ধরে। তাদের বংশধররা আজ নিজেদের পরিচয় দেয় পরম দেশপ্রেমিক হিসেবে। তারা দাবি করে তারা নাকি স্বাধীনতা বিরোধী নয়। কথা সত্যি, তারা হয়তো অস্ত্র হাতে রাজাকার ছিল না, কিন্তু তাদের রক্তে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো শিহরণ নাই। পাকিস্তানের প্রতি তাদের প্রকাশ্যে টান না থাকলেও অন্তরে অন্তরে তারা পাকিস্তানকে ধারণ করে লালন করে। তবে একটা বিষয় তাদের শিরায় শিরায় বহমান, উগ্র ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগের প্রতি এক অন্ধ যুক্তিহীন ক্ষোভ। 2024 সালে যখন সরকার পতন হলো, সবচেয়ে বেশি উল্লাসে মেতে উঠেছিল কারা? এই শ্রেণী। এরা খুব চালাকির সাথে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে একই সমীকরণে দাঁড় করাতে চেয়েছে বারবার। এরা জামায়াত ইসলামীর মতো বিতর্কিত দলের রাজনৈতিক অধিকার এক বিন্দু আপত্তির তুলে না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে রাতারাতি সবচেয়ে কঠোর বিচারক বনে যায়। এরা পারিবারিক সূত্রে হয়তো অন্য কোনো দলের সমর্থক, মুখে জামায়াত বিরোধী সাজলেও অন্তরে জামাতের প্রতি তাদের অদ্ভুত একটা সহানুভূতি কাজ করে। কারণ তাদের রাজনৈতিক অস্তিত্বের একমাত্র খুঁটি হলো আওয়ামী বিদ্বেষ। আপনার চারপাশে একটু নজর দেন, একটু নজর ঘুরিয়ে দেখেন, এই মানসিকতার মানুষদের পারিবারিক ইতিহাস ঘেটে দেখেন। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার সত্যতা পাবেন। তারেক রহমান সুদূর ইংল্যান্ডে বসে দীর্ঘ 17 বছর রাজনীতি করেছে, দলীয় মিটিং পরিচালনা করেছে, ভিডিও বক্তব্য দিয়েছে। সেইটা যদি রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্রের চর্চা হতে পারে, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারত থেকে কোনো বক্তব্য রাখলে তোমাদের এত গাত্রদাহ কেন হয়? নীতি কি ব্যক্তির মুখ দেখে বদলায়? বলতে পারেন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তারেকের বিরুদ্ধেও যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছিল। তারেক আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক কি এই রায় উপেক্ষা করে কোনোদিন একেবারের জন্য বাংলাদেশে ফিরতে চেয়েছিল? দেশের মানুষের জন্য, দলের নেতাকর্মীদের জন্য জীবনকে উৎসর্গ করতে চেয়েছিল? চায় নাই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য, দলের কর্মীদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন। তাকে যদি হত্যাও করা হয়, তিনি বাংলাদেশে ফিরবেন এবং ফিরবেন। তিনি বলেছেন মানে ফিরবেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। বিএনপি দেশপ্রেম ভণ্ডের দল। আজকে যারা ইতিহাসের বিচারে মাফ চাওয়ার বড় বড় বয়ান দিচ্ছে, তাদের কি এই সত্যগুলা জানা আছে? এই ইতিহাসগুলা কি তারা ভুলে গেছে? এই দেশের সেনাবাহিনী কখনো কোনোদিন 2 জন রাষ্ট্রপ্রধানকে নির্মমভাবে হত্যার জন্য জাতি এবং রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়েছে? জেলখানার ভেতরে জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই অপরাধের দায় নিয়ে কি কোনোদিন কেউ অনুশোচনা প্রকাশ করেছে? করে নাই। তারেকের বাপ জিয়াউর রহমান সামান্য সামরিক বিদ্রোহের অজুহাতে প্রায় 2,500 থেকে 3,000 সেনা সদস্যকে বিচারহীনভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল। তাদের স্বজনদের কাছে বিএনপি কখনো ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে? আওয়ামী লীগ তো 3,500 সেনা সদস্যকে কিংবা জুলাই সন্ত্রাসীদেরকে হত্যা করে নাই। নিজেদের পছন্দ মতো ইতিহাসের পাতা উল্টাবা আর অপছন্দের পাতা ছিঁড়ে ফেলবা, এই সুবিধাবাদী খেলা বাংলাদেশে বেশি দিন টিকবে না, চালানো যাবে না। শিলং সালাউদ্দিন সহ যারা ভাবছে রাজনীতিকে কতিপয় ফতোয়া, আইনি নিষেধাজ্ঞা দিয়ে, মিডিয়া সেন্সরশিপ দিয়ে মুছে ফেলা যায়, তাদেরকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভালো, যে রাজনীতির শেকড় অনেক বেশি গভীরে, মাটির অনেক গভীরে, তাকে সাময়িক ঝড়ে উপড়ে ফেলা যায় না। এটা আওয়ামী লীগ, এটার শেকড় অনেক গভীরে। বেয়াদবির প্রত্যেকটা ফলাফল বাংলাদেশের মানুষ একদম হাতে ধরিয়ে দেবে। এটা কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা, এটা ন্যাচারাল পানিশমেন্ট। এটাকে আপনার উপেক্ষা করার কোনো সুযোগ নাই। খেলা তো মাত্র শুরু হলো, পিকচার আভি বাকি হ্যাঁ। শিলং সালাউদ্দিন, ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তে একটা বিতর্ক নিয়ে আপনাদের সামনে এলাম। বিশ্বের সব থেকে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী কে? এতদিন তো নরেন্দ্র মোদী ছিলেন, এখন তাকে ছাপিয়ে গিয়েছেন 18 কোটি দেশের যিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনা। তথ্য দিয়ে বলবো, কিন্তু কোনো গাঁজাখুরি গল্প নয়। তথ্য দিয়ে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে কতগুলো দেশের কতগুলোর প্রতিষ্ঠান তার ওই লাইভ সম্প্রচার দেখেছেন। এই বাঙ্গুদের দেশে এরকম একটা প্রধানমন্ত্রী হলো কি করে, আমি তো সেটাই বুঝে পাই না। আমি বলি না মাঝে মাঝে
যে তিনি যদি একটা বিশ্বের বড় দেশের প্রধানমন্ত্রী হতেন, সে বিশ্বটার চেহারাই উনি বদলে দিতেন। আমি কেন বলছি জনপ্রিয়তার হার বেশি? কারণ 2016 সালে হাউডি মোদি যে আয়োজনটা ট্রাম্প করেছিলেন নির্বাচনের আগে, যেখানে মোদির সঙ্গে হাতে হাত মিলিয়ে ট্রাম্প পুরো স্টেডিয়াম ঘুরেছিলেন, সেটার দেখেছিলেন 49 কোটি মানুষ, 5.9 মিলিয়ন দেখেছিলেন। গতকালের হিসেব জানেন? গতকালের হিসেব হচ্ছে 54.6 মিলিয়ন। মোদিকেও ছাপিয়ে গিয়েছেন। তাহলে এই মুহূর্তে এখন প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে কে বেশি জনপ্রিয়, মোদি না শেখ হাসিনা? আমি না মাঝে মাঝে প্রথম আমি খুব প্যাঁক মেরে আমি বলতাম যে অ্যাটলাস ম্যাপ যদি ফেলে দেওয়া হয় টেবিলের ওপরে, আপনার মনে থাকতে পারে, আমি বেশ কয়েকবার বলেছি এটা প্যাঁক মেরে, যে অ্যাটলাস ম্যাপ যদি টেবিলের ওপরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর 90-95% মানুষ বাংলাদেশকে চিনতে পারবে না, খুঁজে পাবে না বাংলাদেশকে, নামই শোনেননি। ইন্ডিয়া, পাকিস্তান এই বড় জোর এই বলবে, শ্রীলঙ্কা খুব বেশি হলে তাই বলবে। বাংলাদেশ বলে যে একটা রাষ্ট্র আছে সেটা কিন্তু কেউ বলতে পারত না। এই আপনার তথাকথিত লাল বিপ্লব, যেই লাল বিপ্লবে 2 বছরের জেরে আপনারা সারা পৃথিবীকে মাতিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্রের মতো সমস্ত সারা পৃথিবী জেনে গেছে। তার ফল অবশ্য অন্য কিছু হয়েছে। সারা পৃথিবীতে আপনাদের সমস্ত পাসপোর্ট থাপ্পা লেগে গেছে, সারা পৃথিবীতে কোথাও ঢুকতে পারবেন না, যা কর্মকাণ্ড আপনারা করেছেন। কারণ ভারত তো দেবে না, আর যখনই ভারত দেবে না তখন বলবে যে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রটায় আপনি যাননি কেন? ধাপ্পা মারলে তো হয়ে গেল, 12টা বেজে গেল। আর ধাপ্পা না মারলেও বলে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রটা সব থেকে বড় রাষ্ট্রটা আগে ঘুরে আসুন, তারপর আমাদের এখানে আসুন। আপনাদের তো আর বিদেশ যাওয়া হলো না, কিন্তু আপনারা সারা পৃথিবীতে দাঙ্গাবাজ সন্ত্রাসবাদী হিসেবে নিজেদের পরিচিত করে ফেলেছেন। আর আপনাদের 1000 বছর হায়াত পাক যিনি আছেন না, তিনি ওই যে ডক্টর ইউনূস, তিনি নাকি এখনো স্বপ্ন দেখছেন তিনি নাকি রাষ্ট্রপতি হবেন। এই স্বপ্নটা আর পূরণ হবে না। এই বয়সেও এত স্বপ্ন দেখে কি করে? চিটিংবাজরা বোধহয় এইরকমই হয়, পৃথিবীর সবাইকে বোকা বানিয়ে। আর বাংলাদেশের সরল সাদাসিধে মানুষগুলোকে বোকা বানাতে আর কতক্ষণ লাগবে তার? তিনি বোকা বানিয়েছেন। ইন্টারন্যাশনাল ম্যান, তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন। আর রিসেট বাটন চেপার ফলে কি হয়েছে, সব একদম ওলট পালট হয়ে গেছে। তার যে 18 মাসের তার যে অভিযাত্রা, আমি অভিযাত্রা হিসেবে ব্যাখ্যা করব, 18 মাসের অভিযাত্রা, সেই যাত্রায় একেবারে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে ছেড়ে গেছেন। তার মধ্যে আমেরিকার সঙ্গে চুক্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছেন। যাক গিয়ে সেই আলাপ তো পরে করা যাবে। এখন শেখ হাসিনার এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ এত লোকে দেখলো কেন? লোকে দেখলো একটাই কারণে, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাইজিং কান্ট্রি, তাকে ধ্বংসের মুখে 2 বছরের মধ্যে ঠেলে দেওয়ার পেছনে কারিগর যারা আছে, তাদের নেত্রী ফিরতে চাইছেন দেশটা পুনর্গঠনের জন্য। তিনি কি বলতে চাইছেন সেটা শোনার জন্যই কিন্তু এত আপনার উৎসাহ ছিল। আচ্ছা, বাঙালি কটা রাষ্ট্রে আছে? মানে আপনাদের বাংলাদেশি কটা রাষ্ট্রে আছে? সব কটা রাষ্ট্রে 100, 200, 1000, 2000, 5000, 5.5 মিলিয়ন মানুষ তো বাংলাদেশি নেই আপনাদের বিদেশে। তাহলে তো আপনার জনসংখ্যাটা নেমে যেত। তাহলে কারা দেখলো? যারা বাংলাদেশকে চিনতো না, শেখ হাসিনাকে চিনতো না। গত 2 বছর ধরে তাদের কাগজে এত আলোচনা হয়েছে এবং তিনি এত মানে নিজেকে বিজ্ঞাপিত করেছেন বিভিন্ন ইন্টারভিউ দিয়ে। বলেছি না, হাইপ কি করে তুলতে হয়, কূটনীতি কি করে মানে শিখতে হয়, সেটা ওনার পায়ের কাছে বসে কূটনীতি শেখা উচিত এই যারা আছে আপনাদের। তাহলে খুব প্রাসঙ্গিকভাবে আসে যে মোদির জনপ্রিয়তা বেশি
নাকি এই মুহূর্তে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি? দেশে ফেরার পর কি হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু নরেন্দ্র মোদীকে ছাপিয়ে গিয়েছেন। আর আপনারা বলতে পারবেন সব হচ্ছে ভারতীয় মিডিয়া, এখানে ভারতীয় মিডিয়ার ছক, রয়টার্স থেকে RTV, রাশিয়ান টেলিভিশন, জার্মানি থেকে এসছে, শুনুন, জার্মানি থেকে এসছে, ডয়েচে ভেল এসছে। কোথায় আছেন আপনারা? আপনার বিশ্ব পরিসর আপনারা ঘিরে নিয়েছেন। আপনারা গরুর মাংস খান, মুরগি মাটন খান, যদিও রেস্ট তো কমে গেছে। এখন বাজারে গেলে পরে পকেট হাতড়াতে হয়, কারণ কারখানা তো সব বন্ধ করে দিয়েছে আপনার এই ইউনূসের আমলে। আমি তখনই বলেছিলাম চুলো জ্বলবে না, এখন সত্যি সত্যিই চুলো জ্বলছে না। এখন আবার ভারতের পায়ে পড়েছে তেল দাও, চাল দাও, ডাল দাও, নুন দাও, বাগুন দাও, তারপরে তোমার পেট্রোল দাও, ডিজেল দাও, সব দাও। তাহলে এত ভারত বিরোধিতা করে কি হলো? সে পোঙ্গাটি তো মারা গেল, সারা ভারত বাড়িতে খ্যাক 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 করে কেকশিয়ালের মতো হাসছে। এই যে বাংলাদেশের যে সরকার না, সে সরকারটা অতিশয় নির্লজ্জ সরকার। মাটিতে থুতু ফেলে, ফেলে আবার সেই থুতু চাটে। এত নির্লজ্জ সরকার আমি আমার বাপের জন্মে দেখেছি। মাঝে এই দীনেশ ত্রিবেদী বলেছিলেন, ওই আপনাদের হুমায়ুন কবির নাকি একটা আছে না, ওই পররাষ্ট্র উপদেষ্টা, যিনি দেখা করতে গেছিলেন খলিলুর রহমানের সঙ্গে, তাকে দেখে বলেছিলেন যে আপনার হাসিটা খুব সুন্দর। তা আমি বিদেশ মন্ত্রক একজনকে জিজ্ঞেস করলাম, ওই দিনকে দিল্লি গেছিলাম, যে হঠাৎ দীনেশ দা এই কথা বললেন কেন? আমাদের কলকাতার মানুষ তো, আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, দীনেশ দা এরকম কথা বললেন কেন? বলবে না, কূটনীতির ক জানে না, সবসময় 32 পার্টি বার করে রয়েছে, কূটনীতিকরা যে হাসে না সেটাও তো উনি জানেন না। বাংলাদেশের এসছে, উড়ে এসে জুড়ে বসেছে, কূটনীতির ক জানে না, সে তো গিয়ে খ্যাক খ্যাক করে হাসছে আর দাঁত বার করে সর্বসময়। তাই মৃদুভাবে উনি বলেছেন এটা, যে আপনার হাসিটা খুব সুন্দর। বুঝেছে বলে তো আমার তো মনে হয় না, আর মোটা গোবরে মাথা, ও মাথায় কিছু ঢুকবে না। এই মুহূর্তে আমার আলোচনার বিষয় হলো, কে বেশি জনপ্রিয়, মোদি নাকি শেখ হাসিনা? 2 বছরের মধ্যে শেখ হাসিনা তার হারানো স্থান যেভাবে পুনরুদ্ধার করেছেন এবং সারা বিশ্ব যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, তিনি দেশে ফিরলে পরে এই দেশ গঠনে সারা বিশ্ব এগিয়ে আসবে। আমি বলেছিলাম না, বিশ্বের প্রত্যেকটা দেশ হেল্প করবে, ভারতবর্ষ তো আছেই। আমেরিকা কি করবে না করবে আমি জানি না, তাদেরকে আমরা বিশ্বাস করি না, যার জন্য বারবার আমরা কিন্তু আমেরিকাকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারা পেছনে পড়ে রয়েছে। ঠিক আছে, দেখা যাক, আমরা যা করার আমরাই তো করবো। ওরা তো 7 সমুদ্রে 13 নদীর পার পেরিয়ে এসে করবে না। হ্যাঁ, কিছু সংখ্যক নেমে ছিল তো নামালো, এই তো হবে, যা করার ভারতবর্ষই করবে। আর ফিনিক্স পাখির মতো চিতা থেকে উঠে এলেন শেখ হাসিনা। সুতরাং বলুন, দেশরত্ন শেখ হাসিনা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে ঢাকা এবং দিল্লির সম্পর্ক, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে রীতিমতো র্যাট অ্যান্ড ক্যাট, ইঁদুর এবং বিড়ালের খেলা। এটাকে যদি আপনি জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি, এই টম অ্যান্ড জেরি খেলার সঙ্গে তুলনা করেন, একজ্যাক্টলি ঠিক সেম খেলা হচ্ছে। দিল্লি নিঃসন্দেহে একটি অত্যন্ত অভিজ্ঞ, যাকে বলা হয় তার একটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আছে, এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইড, দুনিয়াব্যাপী তাদের সেই নেটওয়ার্ক রয়েছে। যে কোনো একটা ছোট বিষয়কে বিরাট করে তুলে ধরা, তারপর যে কোনো একটা বড় বিষয়কে একেবারে ছোট করে ফেলা, যে কোনো একটা বড় সমস্যা, সেটা গণতান্ত্রিক আন্দোলন হোক, সন্ত্রাস হোক, এনিথিং, রাষ্ট্র ইটসেলফ যদি মনে করে, ভারত রাষ্ট্র মনে করে যে এটি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়, সেখানে রাষ্ট্রের মেশিনারিজগুলো অটোমেটিক্যালি সেখানে আদার দেন পলিটিক্যাল পার্টি ফাংশন করতে থাকে। যেমন ধরুন, তাদের জুডিশিয়ারি, তাদের মিলিটারি, তাদের সিভিল সার্ভিস, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো, এই সংস্থাগুলো অটো ফাংশন করে দেশের ভিতরের এবং বাইরের অরাজকতা দূর করার জন্য, এবং এক্ষেত্রে
বিশ্বাস করেন যে তাদের কোনো পলিটিক্যাল নেতৃত্বের কোনো রকম, যাকে বলা হয় এখানে অনুমোদন, প্রলোভন কিংবা কমেন্ট দরকার হয় না। বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি, এই সম্পর্কটি অনলি 10% সম্ভবত পলিটিক্যাল ডিজায়ার, আর বাকি 90%, সেই 90% হলো ভারত নামক যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রসত্তা, সেই সত্তার অটো ফাংশনের মধ্যে পড়ে গেছে। যেমন ধরুন, আমাদের সাথে তাদের প্রায় 4500 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্তে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে কাজগুলো করবে, এটার একটা অটো সাজেশন আছে। সীমান্ত ঘিরে যে সীমান্তরক্ষী বাহিনীর বাইরে কতগুলো ক্যান্টনমেন্ট আছে। এরপরে সীমান্ত ঘেরা যে 7 সিস্টার, 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোর কতগুলো অটো ফাংশন আছে। এরপর ভারতের কেন্দ্রীয় কমান্ড, সেনাবাহিনী কেন্দ্রীয় কমান্ড, ভারতের যে যারা বিদেশের মাটিতে ভারতের স্বার্থ সংরক্ষণ করে, গোয়েন্দা সংস্থা লাইক CIA or লাইক MI6, ব্রিটেনের MI6 এর মতো। তো এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে নিয়ে যে কাজকর্ম করছেন, আমি আগেই বললাম তার 90% রাষ্ট্র ইটসেলফ এখানে অনেক কিছু করছে, আর অনলি 10% এটি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের উপর নির্ভর করছে। এখন কোনো কারণে যদি বিজেপি ক্ষমতা থেকে চলে যায়, রাহুল গান্ধী আসে, তাহলে এই 10%-এর জায়গায় বড় জোর 11% হবে বা বড় জোর 9% হবে। বাকিটা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোর যে অটো ফাংশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনের মধ্যে তাদেরকে ঢুকে দেওয়া হয়েছে। এখানে আমরা বাইরে থেকে যতটা বুঝতে পারি সেটা হলো, তারা বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ তারা দখল করবে না, বাংলাদেশে তারা ইনসার্জেন্সি চালাবে না, বাংলাদেশকে কখনো তারা সিকিমের মতো এইভাবে দখল করে রাখবে না। কেন রাখবে না? তাদের এই যে 7টি রাজ্য আছে, এখানে তাদের যে একটা পলিটিক্যাল ডেমো আছে, এরপর এর বাইরে তাদের যে একটা ভূতাত্ত্বিক বিধি ব্যবস্থা রয়েছে, তাদের যে একটা ভাষাতাত্ত্বিক ব্যবস্থা রয়েছে, এবং কালচারাল হেজিমনি যেটিকে বলা হয়, সেই কালচারাল হেজিমনিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। প্রথমত ধরুন যে আমাদের হাজার বছরের ইতিহাসে বাংলা, বিহার, উড়িষ্যা এই রাজ্যগুলো একত্রে ছিল। বাংলা বলতে পশ্চিম বাংলা এবং বাংলা, এর সঙ্গে আসামের একটা বিরাট অংশ, আর উড়িষ্যা বলতে তো উড়িষ্যা বুঝছেন, আর বিহার। এখন বাংলাদেশকে যদি তারা দখল করে, দখল করার সঙ্গে সঙ্গে ভারতের এই 7 সিস্টার, এই 7 সিস্টারের মূল কেন্দ্র হয়ে পড়বে আইদার ঢাকা অথবা কলকাতা। তখন এই অঞ্চলেই বাংলা, বিহার, উড়িষ্যা এবং এর কেন্দ্রিক যে 7 সিস্টার, যেটি ব্রিটিশ জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মুঘল জমানাতে যেভাবে এই পুরো অঞ্চল হাজার হাজার বছর ধরে অ্যাক্ট করেছে, এবং উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, এবং এই অঞ্চলই উত্তর ভারতের রাজনীতি মানে দিল্লি রাজনীতি ডমিনেট করেছে, আর দিল্লি দক্ষিণ ভারতকে মানে নরেন্দ্র মোদীর যে এলাকা, সেই এলাকার মানুষদেরকে অত্যাচার করেছে। এখন স্বাধীন ভারতে 47-এর পরে এটা রিভার্স হয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের যারা রাজনীতিবিদ, তারাই এখানে, ধরুন জওহরলাল নেহরু দীর্ঘদিন তিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, হি ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান অফ জওহরলাল নেহরু। এরপরে জওহরলাল নেহরুর পরে যারাই ক্ষমতায় এসেছেন, ইন্দিরা গান্ধী দীর্ঘদিন চালিয়েছেন, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই দক্ষিণ ভারত মানে উত্তর ভারতের যে রাজ্যগুলো হাজার বছরের, তাদের চেয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখান থেকে এই নরেন্দ্র মোদী বাল থ্যাকারে এদের তৈরি হয়েছে, এবং এখন এদের জয় জয়কার। কিন্তু যদি বাংলাদেশ দখল করে ফেলানো হয়,
তাহলে এখানকার যে ভূতাত্ত্বিক অবস্থা, সেখানে দুই বাংলা একত্র হয়ে যাবে, আসাম একত্র হয়ে যাবে, বাংলা ভাষা হিন্দির চাইতে পাওয়ারফুল হয়ে যাবে। এবং বাঙালি যে কালচার, এখানে যেভাবে রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, নজরুল তৈরি হয়েছে, বাংলা গানে হেমন্ত তৈরি হয়েছে, মান্না তৈরি হয়েছে, শচীন দেববর্মন তৈরি হয়েছে, মানে আর ডি বর্মন, এস ডি বর্মন তৈরি হয়েছে, এই রকমভাবে আপনি সেই দক্ষিণ ভারতে কুস্তি পাবেন না। সেখানে তামিল সিনেমা মানে আপনি যদি দেখেন, আর সেই তুলনায় যদি আপনি মানে মুম্বাইয়ের যে সিনেমা স্টাইল, সেখানে যদি আপনি দেখেন, দেখবেন যে আপনি এলাহাবাদ মানে অমিতাভ বচ্চন থেকে অন্যান্য যারা যারা সুপারস্টার হয়েছেন, এরা সবাই উত্তর ভারতের অংশ। এই পুরো জিনিসটার ডেমোটা আবার সে আগের মতো চলে আসবে। ফলে কোনো অবস্থায় তারা বাংলাদেশকে দখল করার মানে দখল করবে না। বাংলাদেশ যত প্রভোগ করুক না কেন, তো ভারত ভেঙে যাবে। ভারত আবার সেই সুলতানি জমানাতে যা হয়েছে, বলবনের সময় যা হয়েছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজিতে আমলে যা হয়েছে, কুতুবুদ্দিন আইবিকের সময় যা হয়েছে, ভারতে মুসলমানরা আসার আগে যা হয়েছে, ঠিক সেম ঘটনা হবে। ইতিহাস বারবার ঘটে, এটা ভারত জানে, আমরা বাঙালি জানি না। ফলে আমাদের দেশে যে সমস্ত লোকজন বলেন যে বাংলাদেশকে তারা একটা সিকিম বানিয়ে ফেলবে, কাশ্মীর বানিয়ে ফেলবে, নট লাইক দ্যাট। বাংলাদেশকে তারা যে কাজ করবে সেটা হলো, এটি একটি অস্থির অগ্নিগর্ভ তারা বানানোর চেষ্টা করবে। এটি একটি পলিটিক্যালি ফেইল্ড রাষ্ট্র, ফাইন্যান্সিয়ালি দুর্বল একটা রাষ্ট্র তারা বানাবে। এবং এখানে মানে এমন কিছু তৈরি করবে, আমরা যেভাবে এখন পাকিস্তানকে ভয় পাই, বাংলাদেশে দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু যারা পাকিস্তানে গেছেন তারা সবাই বলেন যে না, পাকিস্তানের মতো এত ভালো কোনো রাষ্ট্র নেই। কিন্তু আমরা বাংলাদেশে ভয় পাই, ওরে বাবা সেটা জঙ্গি দেশ, গেলে এটা করবে ওটা করবে। আপনি দেখেন আমরা আফগানিস্তানকে ভয় পাই, ওরে বাবা তালিবানের দেশ, গেলে যে কোনো সময় সে চাবুক মারবে, শরিয়াতি বিচার করবে, ফাঁসিতে লটকিয়ে ফেলবে। আমরা মধ্যপ্রাচ্য বলতে আপনি যদি সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান এই সমস্ত দেশের কথা চিন্তা করি, আমাদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে যায়। ঠিক এইরূপ, অর্থাৎ ইউরোপ যেভাবে এই কাজগুলো করেছে, একইভাবে ভারত চাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে এরকম একটা নেগেটিভিটি পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন ভারতের একেবারে দরিদ্র প্রান্তিক মানুষটি সেও যেন ঘৃণাক্ষরে ঢাকা আসতে না চায়, বাঙালি হতে না চায়, বাংলাদেশে আসতে না চায়। আবার অন্যদিকে এরকম একটা কালচারাল হেজিমনি তারা তৈরি করতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতীয় গান শুনবে, ভারতে যাবে, ভারতে যদি গোবর বড়ি বানিয়ে দেওয়া হয় তারা সেই গোবর খাবে, এরকম একটা তারা কালচার চলছে। এবং এখানকার 18 কোটি মানুষকে জিম্মি করে যতটা সম্ভব ব্যবসা বাণিজ্য করবে। আর এই কাজ করার জন্য তাদের একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার, দল দরকার, এবং সেখানে প্রভাবশালী যাকে বলা হয় যে সকল রাজনৈতিক দল আছে বা ব্যক্তি আছে, তাদেরকে তাদের করায়ত্তে বা আয়ত্তের মধ্যে নিয়ে আসা। যেভাবে দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে মেক্সিকো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এখন ইদানিং ভেনেজুয়েলার রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে ইয়ামেনের রাজনীতি দীর্ঘদিন সেই সৌদি আরব নিয়ন্ত্রণ করেছিল, এখন পাচ্ছে না, ঠিক এইভাবে বাংলাদেশের সব কিছু ভারত করতে চাচ্ছে। দেশ চল, এর বাইরে অন্য কোনো কিছু হচ্ছে না। তো কাজেই এখানে যে কাজটি, যে আমাদের ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে বা ভারতের সাথে শত্রুতা করতে গেলে ভারত আসলে বাংলাদেশ নিয়ে কী চিন্তা ভাবনা করছে সেই বিষয়গুলো বুঝতে হবে। আজকের দিন পর্যন্ত সেটি হলো ভারতের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আমি বললাম, তারা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল, তার জমানাতে আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল, তারা বিকল্প চেয়েছিল, তারা বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, জামাতের সাথে চেয়েছিল, জাতীয় পার্টি তো তাদের আছেই, এর বাইরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেও সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, কিন্তু এটা হয়নি। তারা দেখলো যে এই সম্পর্কটার ক্ষেত্রে এত ঝুঁকি তৈরি হয়েছে তাদের জন্য যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো, এগুলো তাদের ভূমিতে চলে যাবে। ফলে তারা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আবার এই আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে মনোভাব, এটা সিমেন্টেড হয়ে গেছে। এবং এখনও পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে তারা আসলে কী চিন্তা ভাবনা করছে আমরা এটা বুঝতে পারছি না, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তারা যে র্যাট এবং ক্যাট খেলছে এতে কোনো সন্দেহ নেই। তারা যখনই বাংলাদেশকে জিম্মি করতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে ভয় দেখাতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে বলতে চাচ্ছে যে ডোন্ট গো টু চায়না, এবং বাংলাদেশকে যখন বলতে চাচ্ছে যে ভারতের বাইরে যাবে না, ঠিক সেই সময়টাতে পোর্ট্রেট হিসেবে শেখ হাসিনাকে এই গত 2 বছর যাবৎ সামনে নিয়ে আসছে। কখনো তাকে গুপ্ত রাখা হয়েছে, তার কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না, কোনো সভা সমিতি সেমিনারে, এমনকি তসলিমা নাসরিন সেখানে যেভাবে ঘোরাফেরা করছে অতটুকু স্বাধীনতাও তার সেখানে নেই। অথচ
তাকে দিয়ে ভারত যখনই মনে করছে, আপনি দেখবেন যে যেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা জটিল পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের কাছে এগিয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের সাথে তার একটা দহরম মহরম সম্পর্ক তৈরি হয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমেরিকাকে সে এমনভাবে কাছে টেনে আনার চেষ্টা করে যেখানে ভারতের কোনো দরকার নেই, কিংবা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তুরস্ককে সে কাছে ডেকে নেয়, মধ্যপ্রাচ্য থেকে সে অবাধে সে রেমিটেন্স আনতে চায়, মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আনতে চায়। ঠিক সেই সময়টাতে ভারত একটা না একটা ঘটনা ঘটবে এবং সেখানে আওয়ামী লীগকে বাংলাদেশের মাধ্যমে মিছিল করাবে, যুবলীগকে দিয়ে মিছিল করাবে, বিভিন্ন জায়গাতে বাংলাদেশে একটার পর একটা অনার সৃষ্টি ঘটনা ঘটবে এবং সরকার তার সমস্ত নর্মাল যে কাজের ধারাবাহিকতা সেগুলো বাদ দিয়ে এই জিনিসগুলো দমন করার জন্য তাদের মাথা খারাপ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে বাংলাদেশে এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, সরকারের মধ্যে যারা লোকজন আছে, সংসদের ভিতরে যে সমস্ত লোকজন আছে, তারা যে ভারত দ্বারা প্রলুব্ধ হচ্ছে না, তারা যে ভারত দ্বারা বিভ্রান্ত হচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। পৃথিবীর গোয়েন্দা যে কর্মকাণ্ডগুলো হয়, নেটওয়ার্কগুলো হয়, এটা এত জঘন্য, এত বিশ্রী। আপনি চিন্তা করুন যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে তার যে গার্ড, আরজিসি বলা হয় যেটাকে, সেই গার্ডের প্রধানতম কমান্ডার, মনে করা হতো তার মতো দেশপ্রেমিক নাই, সে আয়াতুল্লাহ আলী খামেনিকে জাস্ট শেষবারের মতো তার কপালে একটা চুম্বন দিয়ে ওই রুম থেকে বের হন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে উইদিন 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং ইসরায়েল। এই হলো পৃথিবীর গোয়েন্দা নেটওয়ার্ক। ফলে এই গোয়েন্দা নেটওয়ার্ক যে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক যে কোথায় কার কাছে কোন অবস্থাতে চলে গেছে আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু শুধু লক্ষ্য করেন ইন জেনারেল যে যখন সরকার যে কোনো একটা কর্মে এগিয়ে যাচ্ছে, যে কর্মটা কি না ভারত থেকে তাকে আলাদা হতে, স্বতন্ত্র হতে, স্বাধীন হতে, মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, অমনি আয়দার আওয়ামী লীগ, আয়দার শেখ হাসিনা, আয়দার যুবলীগ, আয়দার গোপালগঞ্জ, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ঘটনা, অথবা জামাত বিএনপির মারামারি, অথবা ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি, এমন ঘটনাগুলো ঘটছে যে সরকার ওই জিনিস ছেড়ে দে মাকে দেবাচ্ছে, ওইগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে তারেক রহমান সাহেব আমেরিকা যাবেন সেপ্টেম্বর মাসে, আপনি গিয়ে দেখবেন যে এই যে যাওয়ার উনি যখন যাবেন স্বস্তিতে উনি এখানে বসে কোনো কাজ করবেন এই সুযোগ ভারত দেবে না, একটার পর একটা অনার সৃষ্টি তারা করবে। আবার তিনি ফিরে আসবেন, তারপর শেষে যাওয়ার আগে মানে সব জায়গাতেই আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে যেভাবে ভারত এখন কবজার মধ্যে পেয়ে গেছে এবং এটা দিয়ে তারা যত সহজে বাংলাদেশে তাদের অপছন্দের মানুষদেরকে তারা ভয় দেখাতে পারছে, মোটিভেট করতে পারছে এবং ভারতের যে স্বার্থ এখানে তারা সমুন্নত রাখতে পারছে। ফলে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত এবং নরেন্দ্র মোদী, তারা দিল্লিতে, কলকাতাতে, এই ত্রিপুরাতে যা কিছু করছে এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে, যে যাই মনোযোগ করুক না কেন, এই বিষয়গুলোকে আমি একটাও হালকাভাবে দেখি না। 2 নম্বর হলো এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য সরকারের যে প্রস্তুতি থাকা দরকার, আমি ইউনূসের জমানাতে এই জিনিসটা দেখিনি, আর তারেক রহমান সাহেবের জমানাতে আমি এই জিনিসগুলো দেখছি না। ফলে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, রাষ্ট্রের বিধি ব্যবস্থাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, চেইন অফ কমান্ডগুলো ভেঙে যাচ্ছে, প্রতিটা মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, সবার মধ্যে গল্পগুজব দানা বাঁধছে এবং প্রতিটা মানুষ স্বপ্নবিলাসী হয়ে আতঙ্কিত অনুভব করছে অথবা পুলক অনুভব করছে।